আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মূলধন বাজেটিং চ্যাপ্টার থেকে মূলধন বাজেটিংয়ের যে সর্বশেষ পদ্ধতি আন্তঃআয়ের হার, এই আন্তঃআয়ের হারের উপর একটি অঙ্ক সমাধান করে দেখাবো। যদিও আমি পূর্ববর্তী ক্লাসেও আন্তঃআয়ের হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এই অঙ্কটি যেহেতু শিক্ষার্থীদের মাঝে অন্য যে তিনটি পদ্ধতি রয়েছে সেগুলোর চেয়ে একটু কঠিন মনে করে বিধায় অঙ্কটি আজকেও আবার আমি আলোচনা করে দেখাচ্ছি। এখানে আমি বোর্ডের একটি উদ্দীপক দিয়েছি। উদ্দীপকটি হলো রহিম আফরোজ একটি প্রকল্পের কথা বিবেচনা করছেন, যেখানে তারা অত্যাধুনিক ব্যাটারি প্রস্তুত করবে। প্রকল্পটির জন্য প্রাথমিক বিনিয়োগ ৫ লক্ষ টাকা। এই প্রকল্প হতে প্রথম হতে চতুর্থ বছর যথাক্রমে ২ লক্ষ টাকা, ২,৫০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ১,৯০,০০০ টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে বলে আশা করা হচ্ছে। অঙ্কটি একটি জায়গায় একটু সহজ করা আছে, সেটি হলো যে আমরা জানি যে আন্তঃআয়ের হার নির্ণয় করার জন্য দুটি এনপিভি নির্ণয় করতে হবে, আর এনপিভি নির্ণয় করার জন্য নগদ আন্তঃপ্রবাহর প্রয়োজন হয়। এখানে সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। ফার্মের সুযোগ ব্যয় 13.50%, অর্থাৎ মূলধন ব্যয় যেটি সেটি দেওয়া আছে 13.50%। এখান থেকে কতে একটি সৃজনশীল প্রশ্ন, যেহেতু কতে একটি থিওরিটিক্যাল অর্থাৎ জ্ঞান স্তরের প্রশ্ন হবে ১ নম্বরের জন্য, ক্ষয়ের জন্য অনুধাবন আর প্রশ্ন, সেখানে ২ নম্বর বরাদ্দ থাকবে। আমি সরাসরি শুধু যেখানে ম্যাথ প্রশ্নগুলো থাকে সেই ম্যাথগুলো নিয়েই আমি মূলত দেখাচ্ছি। এখানে গতে আছে প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় করা, এর জন্য নাম্বার বরাদ্দ থাকবে ৩। রহিম আফরোজ লিমিটেডের এই প্রকল্পে বিনিয়োগ লাভজনক হবে কি? আন্তঃআয়ের হারের মাধ্যমে যুক্তি প্রদর্শন করো, এর জন্য নাম্বার বরাদ্দ থাকবে ৪। তাহলে আমরা গতে যেটা দেখতে পাচ্ছি যে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে। আর নিট বর্তমান মূল্য নির্ণয় করার জন্য এখানে আমাদের যে সিদ্ধান্ত নিতে হবে সেটি হলো, প্রথমেই দেখতে হবে যে যেহেতু নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হবে, সেটি আমি একটু আগে বলেছি সেটি আছে, কিন্তু এই আন্তঃপ্রবাহগুলো সমান নাকি অসমান এর উপর নির্ভর করে দুটি সূত্র আমরা দেখেছি। সমানের জন্য এক ধরনের সূত্র, অসমানের জন্য আরেক ধরনের সূত্র। আরেকটু জিনিস খেয়াল করতে হবে, সেটি হলো ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কিনা। এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই। সর্বশেষ ক্লাসটিতেও আমরা ভগ্নাবশেষ মূল্য দিয়ে কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখিয়েছিলাম। তো আমি এখানে তাহলে যে জিনিসটি করতে পারি সেটি হলো যে নিট বর্তমান মূল্য নির্ণয় করব, সেটি এনপিভি সূত্রটি লিখে নিচ্ছে। আমি বোর্ডের জায়গাটি একটু বের করে নিচ্ছি, কারণ সূত্রটি অনেক বড় হবে। এটা মুছে দিচ্ছি, প্রয়োজন হলে আবার জানানো হবে। তো আমরা জানি এনপিভি সমান সমান, যেহেতু অসমান টাকাগুলো, যে সূত্রটা হবে সেটি হলো CF1 1 প্লাস কে পাওয়ার 1 প্লাস CF2 1 প্লাস কে পাওয়ার 2 প্লাস CF3 1 প্লাস কে পাওয়ার 3। এখানে চতুর্থ বছর পর্যন্ত আছে, অর্থাৎ 4টি, তাহলে CF4 1 প্লাস কে পাওয়ার 4, 4 মাইনাসের এনসিও। এই হলো সূত্র। এখন সূত্রে মান বসাতে হবে। মান বসাতে গেলে মান বের করতে হবে। CF1 ক্যাশ ফ্লো 1, অর্থাৎ প্রথম নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে ২ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা। CF2 এরপরে দেওয়া আছে 2,50,000 টাকা। CF3 দেওয়া আছে 1,50,000 টাকা। CF4 দেওয়া আছে 1,90,000 টাকা। কে এর মান দেওয়া আছে 13.50
50%, এটি ভাঙালে 0.1350 পাবো। আর এনসিও মানে নিট ক্যাশ আউটফ্লো বলে কেউ কেউ, বাংলায় হলো বিনিয়োগের পরিমাণ হলো 5 লক্ষ টাকা। এখন আমরা এখানে মান বসাতে পারি, সেটি CF1 পেয়েছি 2 লক্ষ, 1 প্লাস 0.1350। এরপর পেয়েছি CF2-র মান 2,50,000, 1 প্লাস 0.1350 পাওয়ার 2। এরপর পেয়েছি CF3 1,50,000, 1 প্লাস 0.1350 পাওয়ার 3 প্লাস, এরপর পেয়েছি CF4 এর মান 1,90,000, 1 প্লাস 0.1350 পাওয়ার 4। আর দেখো এই যে মাইনাসের এনসিও, এই যে এনসিওর পরিমাণটা পেয়েছি কত, 5 লক্ষ টাকা। এনসিওর পরিমাণ পেয়েছি আমি 5 লক্ষ টাকা, এখানে এনসিও। এখন ক্যালকুলেশন করার জন্য যে জিনিসটি করতে হবে, তাহলে উপরে 2 লক্ষ, এই 1-এর সঙ্গে 0.1350 এটা যোগ দেবো, তাহলে 1.1350 পাওয়ার 1 প্লাস 2,50,000, এটি যোগ দিলে পরে সে একই 1.1350 পাওয়ার 2, 1.135 পাওয়ার 3, 1.1350 পাওয়ার 4 মাইনাসের 5 লক্ষ। হ্যাঁ, পরবর্তী লাইনে যে জিনিসটি করব সেটি হলো যে এখানে 1.1350 ক্যাপ 1 দিয়ে একটি রেজাল্ট পাবো, সেই রেজাল্ট দ্বারা 2 লক্ষকে ভাগ করব। আবার এখানেও ঠিক একই কথা, 1.1350 ক্যাপ 2 পাওয়ার 2 আছে, ক্যাপ 2 দিয়ে যে মান পাবো সেই মান দ্বারা 2,50,000কে ভাগ দেবো। এইভাবে প্রত্যেকটি আমরা রেজাল্ট বের করে নিয়ে আসবো, দেখি সেটা কি দাঁড়ায়। তাহলে পরের লাইনে যে কাজটুকু আমাদের করতে হচ্ছে এখানে 2 লক্ষকে 1.1350 ক্যাপ 1 দ্বারা যে রেজাল্ট সেটি দ্বারা ভাগ দিলে পরে এখানে যে রেজাল্টটি আসতেছে সেটি হলো এরকম যে 1,76,211, 1,76,211.45 প্লাস, এখন এইটাকে ভাগ দেব নিচের এটার মান দ্বারা, সেখানে যে রেজাল্ট আসবে 1,94,065.48, 1,94,065.48 প্লাস তৃতীয়টা একই ক্যালকুলেশন করলে পরে মান পাবো 1,02,589, 1,02,589.68। এখন চতুর্থটি একইভাবে ক্যালকুলেশন করব, মান পাবো 1,14,490, 1,14,490.69। এই 4টি জিনিস পাওয়া গেল। মাইনাসের এনসিও আছে 5 লক্ষ টাকা। এখন এই ব্র্যাকেটের ভিতরে যে 4টি মান পেয়েছি সেগুলো যোগ করব, যোগ করলে পরে যোগফল পাচ্ছি 5,87,357, 5,87,357.30 মাইনাসের
5 লক্ষ সমান এই 5,87,357 থেকে এই 5 লক্ষ বাদ দিলে তাহলে পাচ্ছি আমরা 87,357.30 টাকা। এনপিভির মান আমরা পেলাম, যেখানে সুযোগ ব্যয় বা মূলধন ব্যয় হলো 13.50%। আর ঘতে যে প্রশ্নটি ছিল যে আইআরআর অর্থাৎ আন্ত আয়ের হারের দৃষ্টিকোণ থেকে প্রকল্পটি লাভজনক কিনা সেটি বের করব। আমরা জানি যে আন্ত আয়ের হার বের করার জন্য দুটি এনপিভি লাগে। আমরা গড় মধ্যে একটি এনপিভি নির্ণয় করতে পারলাম। এখন আরেকটি এনপিভি নির্ণয় করতে হবে। এই গতে যেহেতু ধনাত্মক আসছে, এখন ঘতে গিয়ে আরেকটি এনপিভি করব, সেটি অবশ্যই ঋণাত্মক আনতে হবে। এই জায়গায় আইআরআর অঙ্কের ক্ষেত্রে একটু সমস্যা। সেটি করতে গিয়ে এখন তোমাকে কি করতে হবে যে সুযোগ ব্যয় বা মূলধন ব্যয় বাড়িয়ে নিতে হবে। এখন কত বাড়িয়ে নিলে ঋণাত্মক হবে এটি অনেক সময় প্রথম ধাপেই সেটা অনুমান করা যায় না, সেই জন্যই এই সমস্যাটি। তারপরেও একটা বিষয় আছে এখানে, আমি প্রথম ক্লাসে বলেছি, দেখতে হবে যে কি পরিমাণ ধনাত্মক হয়েছে। এখানে ধনাত্মকের পরিমাণটা কি পরিমাণ হয়েছে, আর নগদ আন্তঃপ্রবাহের টাকাগুলো যেগুলো প্রতি বছর আসতেছে সেটা অ্যামাউন্টে বিগ অ্যামাউন্ট নাকি ছোট পরিসরে। আমি সেদিন প্রথম অঙ্ক দেখিয়েছিলাম, সেখানে হয়তো ছিল 10,000, 15,000 এরকম অ্যামাউন্টের ক্ষেত্রে এই মূলধন ব্যয় সামান্য একটু পরিবর্তন করলে পরেই হয়তো ঋণাত্মক আসবে, কিন্তু না, অনেক পরিবর্তন করতে হবে। আর বেশি অ্যামাউন্টের আন্তঃপ্রবাহ থাকলে পরে সেখানে সামান্য পরিবর্তন করলেই ঋণাত্মক চলে আসে। তো এখানে আবার এটা একটা কথা, পাশাপাশি আবার দেখতে হবে যে ধনাত্মকের পরিমাণটা কত বেশি আছে। ধনাত্মকের পরিমাণ যদি সামান্য হতো তাহলে এখানে সুযোগ ব্যয় আমরা সামান্য বাড়িয়ে নিতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 87,357, প্রায় 1 লক্ষ টাকা ধনাত্মক হয়েছে। এই কারণে এই অঙ্কের ক্ষেত্রে সুযোগ ব্যয় একটু বেশি, অর্থাৎ মূলধন ব্যয় একটু বেশি বাড়িয়ে ধরলে তারপরে ঋণাত্মক আসবে। তো আমরা এখানে 13% রয়েছে, আমরা 23% ধরে 10 ব্যবধান করব, দেখি সেটা কি দাঁড়ায়। সেটি করব এখন। তাহলে এখানে যে জিনিসটি লিখে নিতে হবে সেটি হলো, যেহেতু ঘ করব তাহলে গ অংশ হতে আনিত সেটি হলো 13.50% সুযোগ ব্যয়। এনপিভি হলো 87,357.30 টাকা, যেটি ধনাত্মক। এখন আরেকটি এনপিভি ঋণাত্মক আনার জন্য সুযোগ ব্যয় 23% ধরা হলো। নিয়ে এখন আমরা এনপিভি করব। আবার সে একই সূত্র, CF1 1 প্লাস K পাওয়ার 1 প্লাস CF2 1 প্লাস K পাওয়ার 2 CF3 1 প্লাস K পাওয়ার 3 প্লাস CF4 1 প্লাস K পাওয়ার 4 মাইনাসের এনসিও। টাকার ফিগার একই থাকবে, শুধুমাত্র কে এর মান এখানে আমরা পরিবর্তন করতেছি। এখানে কত পার্সেন্ট ধরার কথা বলা হলো? 23%। 23% হলে পরে এখানে 0.23 হয়ে যাবে, শুধু কে এর মানটা পরিবর্তন। এখন আবার মান বসাচ্ছি, 2 লক্ষ 1 প্লাস 0.23
23 পাওয়ার 1, 2,50,000 1 প্লাস 0.23 পাওয়ার 2, তারপরে CF3 রয়েছে 1,50,000 1 প্লাস 0.23 পাওয়ার 3, এরপর রয়েছে CF4 1,90,000 1 প্লাস 0.23 পাওয়ার 4, মাইনাসের এনসিওর পরিমাণ দেখানো হচ্ছে এখানে 5 লক্ষ, সে আগের মতোই। এখন সে একই কথা আবার ক্যালকুলেশন সেম, যোগ করলে 1.23 পাওয়ার 1, নিচেরটুকু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিচ্ছি, 1.23 পাওয়ার 2, তৃতীয়টি হলো 1,50,000 1.23 পাওয়ার 3, চতুর্থটি হচ্ছে 1,90,000 1.23 পাওয়ার 4, মাইনাসের 5 লক্ষ। আচ্ছা, এইটুকু পেলাম। এখন ক্যালকুলেশনের মধ্যে সে একই কথা। এখন কি করব, এই 1.23 ক্যাপ 3 1.23 ক্যাপ 1 দ্বারা যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট দ্বারা 2 লক্ষকে ভাগ করব। এখন ভাগ করলে পরে এখানে যে রেজাল্টটি পাচ্ছি সেটি হলো এরকম যে 1,62,601 1,62,601.63 প্লাস এখানে দ্বিতীয়টি 1.23 ক্যাপ 1 পরিবর্তে এখন 2 দিব, 2 দিয়ে একটি রেজাল্ট পাবো, সেই রেজাল্ট দ্বারা 2,50,000কে ভাগ দেব। ভাগ করলে পরে যে রেজাল্টটি পাচ্ছি 1,65,245 1,65,245.55। এখন তৃতীয়টি 1.23 এখানে পাওয়ার 3 আছে, ক্যাপ দিয়ে 3 দিয়ে ইকুয়ালে চাপ দেবো, একটি রেজাল্ট পাবো, সেই রেজাল্ট দ্বারা ভাগ দেব 1,50,000কে। তাহলে এটার যে রেজাল্ট পাবো সেটি হলো এরকম যে 80,607.59 প্লাস তৃতীয়টি গেল। এখন চতুর্থটি একই কায়দায় আমরা করব, 83,010.52 83,010.52 মাইনাসের এনসিও হলো 5 লক্ষ টাকা। এখন ব্র্যাকেটের ভিতরে যে 4টি ফিগার রয়েছে সেগুলো যোগ করব। এটির যোগফল দাঁড়াবে 4,91,465 4,91,465.29 মাইনাসের 5 লক্ষ। এখন ভাগ করলে পরে মাইনাস করলে দেখা যাচ্ছে যে মাইনাসের টি বড়, সেটি কি পরিমাণ বড়, মাইনাসের 8,534 8,534.71। তাহলে আইআরআর এর নিয়ম অনুযায়ী আমরা দুটি এনপিভি পেলাম। আগের এনপিভি পেয়েছিলাম 87,000 সামথিং, সেটি ছিল ধনাত্মক। এখন আরেকটি ঋণাত্মক আনতে হবে, আমরা ঋণাত্মক পেয়েছি মাইনাসের 8,534.71 টাকা। এখন যেহেতু দুটি আমরা বিষয় পেয়েছি, একটি জিনিস খেয়াল করবা তোমরা সব সময়, যে এই যে ঋণাত্মকের যে বারটা হার সেটি হয়ে যাচ্ছে উচ্চ বারটার হার। অর্থাৎ দেখো, ঋণাত্মক আনছি আমরা 23% ধরে, আর ধনাত্মক ছিল সেটা 13.50% ধরে। এখন এই দুটি বারটার হারও আমাদের লাগে, সূত্র লিখলেই তোমরা বুঝতে পারবা। এখন আমি আইআরআর এর সূত্র লিখতেছি। আমরা জানি আইআরআর সমান সমান এলডিআর প্লাস
এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু করব এলডিআর লয়ার ডিসকাউন্ট রেট দ্বারা, যেটা এটা হবে এনপিভি লয়ার ডিসকাউন্ট রেট মাইনাস এনপিভি এইচডিআর হায়ার ডিসকাউন্ট রেট, যেটা 13%। দুটি বাট্টার হারের মধ্যে বড় হলো হায়ার হলো 23 আর লয়ার হলো 13.50। এখানে হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লয়ার ডিসকাউন্ট রেট গুণন সূত্রে 100। এখন এগুলো এখানে সাইটে উল্লেখ করতে হবে, যেহেতু সূত্র পরিবর্তন হয়ে গেছে। এখানে এলডিআর লয়ার ডিসকাউন্ট রেট কত 13.50 এইচডিআর 23%, 23 এনপিভি এলডিআর অর্থাৎ নিম্ন বাট্টার হারে আমরা এনপিভি পেয়েছিলাম 87,357.30। আরেকটি এনপিভি পেয়েছে এইচডিআর দ্বারা, একটু আগে করলাম মাইনাসের 8,534.29। এই এখন আমরা সূত্রে মান বসাবো। এখানে 0.1350 প্লাস নিম্ন বাট্টার হারে এনপিভি পেয়েছি 87,357.30। এখানেও একই কথা 357.30 মাইনাস, এটি সূত্রের মাইনাস, আর এইচডিআর এর এনপিভি আসছে আবার মাইনাসের কত 8,534.29। এখানে 0.23 মাইনাসের 0.1350 গুণন 100। 0.1350 প্লাস উপরে 87,357.30। এখন এই মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ দুটির মধ্যে যোগ হবে। যোগ হলে পরে আমি যোগের যে রেজাল্ট সেটি পাচ্ছি 95,892, 95,892.01। এখন এই দুইটার মধ্যে মাইনাস করে একটা ফিগার পাবো, এই জন্য ব্রেকেট তুলে দিয়ে গুণ চিহ্ন দেব। তাহলে এখানে আসবে 0.095। এই গুণন 100। পরের লাইন ক্যালকুলেশন করতে গিয়ে এখন যেটা পাচ্ছি 0.1350 প্লাস এটাকে ভাগ দেবো এটা দ্বারা, তারপরে এটা দ্বারা গুণ করে ফেলবো। যে রেজাল্টটা পাবো সেটার মান হবে এরকম যে 0.0865 গুণন 100। এখানে এটির মধ্যে যোগ দেব, যোগফল পাবো এখানে 0.2215 গুণন 100। এটি 100 দ্বারা গুণ দিলে 22.15%। আমাদের অঙ্ক হয়ে গেছে 22.15%। এটি কিসের মান পেলাম? আইআরআর বা আন্ত আয়ের হারের মানটা পেলাম। এখন বলা হচ্ছে আইআরআর দৃষ্টিকোণ থেকে লাভজনক কিনা। আমরা একটি জিনিস দেখেছি যে যেহেতু ফার্মের মূলধন ব্যয় হলো 13.50%, অর্থাৎ সুযোগ ব্যয় 13.50%, সেখান থেকে আয় আসতেছে 22.15%। এই মূলধন ব্যয় বা সুযোগ ব্যয়ের চেয়ে যদি আইআরআর এর মান বড় হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হয় বা লাভজনক হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ধরে নিচ্ছি যে রহিম আফরোজের যে প্রকল্পটি সেটি গ্রহণ করা লাভজনক হবে। প্রশ্নটি ছিল এরকম যে লাভবান হবে কি আন্ত আয়ের হারের মাধ্যমে যুক্তি প্রদর্শন করো। আমরা বলবো যে হ্যাঁ, মিস্টার রহিম আফরোজ এই প্রকল্প থেকে লাভবান হবেন, কেননা তার প্রকল্পের
সুযোগ ব্যয় বা মূলধন ব্যয় ছিল 13.50%, কিন্তু উক্ত প্রকল্পটি থেকে সে আন্ত আয়ের হার পাচ্ছে এখানে 22.15%, যা মূলধন ব্যয়ের চেয়ে বড়, সেহেতু সে লাভবান হবেন। এইভাবে মন্তব্য লিখতে হবে। তো আমরা আরেকটি আন্ত আয়ের হারের অঙ্ক দেখলাম আজকে। আমরা এই চ্যাপ্টারে এখন মিশ্রণ, অর্থাৎ যেহেতু 4টি জিনিসই আমরা শেষ করেছি, এখন বোর্ড পরীক্ষার প্রশ্ন কিভাবে মিশ্রণ হয়ে, অর্থাৎ গতে এক ধরনের পদ্ধতির অঙ্ক, ঘতে আরেক ধরনের পদ্ধতির অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো দু একটি আরও করব। তারপরে পরবর্তী যে চ্যাপ্টার বা এই চ্যাপ্টারে আরও দু একটা সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা দেখব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।